আমার মতে দুইটা জায়গায় কখনই নিজের অধিকার ক্ষমতা ছেড়ে চলে আসা উচিত নয়। জোসেফের কথা শুনে ছবি আঁকতে থাকা রৌদ্রর হাতটা থেমে গেল। ঘাড় বাঁকিয়ে জোসেফের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক তোর কথাই বুঝতে পারলাম না। না বোঝার কি আছে মেরি দোস্ত? শোন, যুদ্ধক্ষেত্রে নিজের শত্রুপক্ষকে আর ভালোবাসার মানুষকে কখনোই ছাড়া উচিত নয়। জোসেফের কথা শুনে রৌদ্র মুচকি এসে পুনরায় নিজের কাজে মন দিল। জোসেফ এবার রৌদ্রর কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে বলল, আরে, আমি কি কোনো হাসির কথা বললাম যে তুই এভাবে হাসছিস? মানলাম যে ভালোবাসায় ত্যাগ করা যায়, কিন্তু সেই ত্যাগটা কেন এক পক্ষ করবে? অপর পক্ষ তো করতে পারে। জোসেফের কথায় রৌদ্র তেমন পাত্তা না দিল। এবার রৌদ্রের হাতটা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে জোসেফের দিকে তাকিয়ে বলল, কি? ঘাটা জায়গা মতো দিতে পেরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জোসেফের। মালবিকার কাছ থেকে পুরো কাহিনীটা শুনে তারপর নিজের প্ল্যানটা সাজিয়েছে। রৌদ্রের কথায় পুনরায় বলা শুরু করলো, হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি ভাই, আমি কখনো নিজের ভালোবাসা ছাড়বো না। যাকে ভালোবাসবি সে যদি তোকে না ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, তখন কি করবি? রৌদ্রের কথা শুনে জোসেফ সঙ্গে সঙ্গে কিছু বলল না। মনের মধ্যে পরপর কথাগুলো সাজিয়ে নিয়ে বলা শুরু করলো, অত কথা জানি না। আমি যে তাকে ভালোবাসি এই কথাটা আগে তাকে জানাবো, তারপর দেখবো সে কি বলে। কেন না, আমি কিছু না জেনে শুনে নিজে নিজে এত বুঝতে যাবো কেন? ভালোবেসেছি, কোনো পাপ তো করিনি। এই জন্য আগে নিজের ভালোবাসার কথা তাকে জানাবো, এরপর বাকি কথা। আর আমি যদি তাকে আমার মনের কথা নাই বলি, তাহলে সে জানবে কিভাবে? জোসেফের কথা শুনে রৌদ্র ভাবনায় মগ্ন হয়ে গেল। নিজের কাছে নিজেই প্রশ্ন করলো, সত্যি তো, আমি কখনো শশীকে নিজের মনের কথা জানাইনি, তাহলে ও জানবে কিভাবে? রৌদ্রকে ভাবতে দেখে জোসেফ বাঁকা হেসে রৌদ্রর কাঁধে হাত রেখে বলল, তবে তুই কিন্তু আমাকে তোর লাভ স্টোরিটা এখনো বলিসনি। যদি বলতি তাহলে হয়তো বলতে পারতাম আসলে ত্যাগটা কার করা উচিত ছিল। জোসেফের কথা শুনে রৌদ্র ওর থেকে একটু সরে এসে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে থেকে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই আরাম অনুভব করলো। লম্বা একটা শ্বাস নিয়ে সবটা বলতে শুরু করলো। শশীকে প্রথম দেখা থেকে সমুদ্রের সাথে বিয়ে হয়ে যাওয়া সবটা সবটা শুনতেই জোসেফ হা হয়ে গেল। এত কিছু হয়ে গেছে আর ওরা একটুও টের পায়নি। তবে যেটাও করতে পারেনি সেটা রৌদ্রকে দিয়ে ঠিক করিয়ে নিবে। কথাগুলো ভেবে নিজেই নিজেকে বাহবা দিল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রৌদ্রের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, বুঝলাম। তবে সবটা শুনে আমার এটাই মনে হচ্ছে যে তুই আসলে একটা গাধা। নয়তো এমন বোকামিকো করে। মানে? মানে হলো, তুই কখনো তোর মনের কথা তাকে বলেছিস? না, কিভাবে বলবো? ওকে আমাকে সেই নজরে দেখতই না। আরে দেখবে কিভাবে? তুই জানালি না তোকে ভালোবাসার নজরে দেখবে। কিন্তু ও তো ভাইয়াকে ভালোবাসে। বাসবেই তো, এখানে তার কি দোষ? তুই যদি তখনই বিয়েটা করে নিতি, তাহলে তো এত কিছু হতোই না। বিয়েটা করে বিদেশে আসলে এত সমস্যাই হতো না। আর তুই বলছিস তোর ভাই এই মেয়েটাকে পছন্দ করতো না। মেয়েটাও তোর ভাইকে পছন্দ করতো না। মেয়েটা কিন্তু আগেই তোকে পছন্দ করেছে। এরপর তুই ওদের দুজনকে একা ছেড়ে এখানে চলে আসলি। আরে দুজন কাছাকাছি পাশাপাশি থাকলে তো তাদের মধ্যে কিছু একটা তৈরি হবেই। তবে এটা দেখতে হবে যে সেটা আদৌ ভালোবাসা নাকি মোহ। এইসব কি কি কথা বলছিস তুই? আমার মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, একবার তুই নিজেই ভাব, তুই যদি শশী মানে মেয়েটার কাছে থাকতি, এখানে না এসে আর তোর ভাই যদি না থাকতো, মানে তোর ভাই জবে চলে যেত, তাহলে কি তাদের মাঝে কিছু হতো? জোসেফের কথা শুনে রৌদ্র এবার ভাবতে শুরু করলো। সত্যি যদি ভাইয়ার জায়গায় আমি থাকতাম, তাহলে শশীর সাথে কি ভাইয়ার সম্পর্ক হতো? নিশ্চয়ই হতো না, কারণ ভাইয়া তো ওকে পছন্দই করে না। কিন্তু পরক্ষণে আবারও ভাবলো, না না, এসব আমি কি ভাবছি? এখন তো দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে গেছে, এখন এসব ভেবে কি লাভ? কথাগুলো ভেবে রৌদ্র বলল, কিন্তু এখন আর এইসব ভেবে কি লাভ? যা হওয়া তো হয়ে গেছে, ওদের বিয়ে হয়ে গেছে, আর ওরা সুখেও আছে। আদৌ সুখে আছে তো? মানে? মানে হলো ক্ষণিকের দেখায় যেটা হয় সেটা ভালোবাসা নয়, মোহ, আবেগ। তাহলে তুই আমাকে কি করতে বলছিস এখন? আমি শুধু এটাই বলতে চাইছি যে তুই তোর মনের কথা ওকে বলে দে। পাগল হচ্ছিস তুই? এই বিয়ে হয়ে গেছে, আমার ভাই ওর সাথে, মানে ও এখন সম্পর্কে আমার ভাবি হয়। তো আমি তো আর তোকে বলছি না যে ওকে তুলে নিয়ে আয়। আমি শুধু এটাই বলছি তোর মনের কথা ওকে জানা। ওরও তো জানার প্রয়োজন কেউ ওকে কত বেশি ভালোবাসে। এইটা অসম্ভব। ভালোবাসায় সবই সম্ভব বন্ধু, অসম্ভব বলে কিছুই হয় না। আচ্ছা তাহলে থাক তুই, আমি এখন যাই, আবার পরে কথা হবে।
কথাগুলো বলে জোসেফ চলে গেল, তবে যাওয়ার আগে রৌদ্রকে ধাঁধার মধ্যে রেখে গেল। এখন যা করার ওই করবে। আচ্ছা, আমার মধ্যে কি কমতি ছিল? তুমি আমাকে বিয়ে না করে ভাইয়াকে বিয়ে করলে কেন? কলেজ থেকে এসে গোসল শেষ করে ব্যালকনিতে বসে বই পড়ছিল শশী। তখনই পেছন থেকে কেউ কথাটা বলল। শশী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে। বইটা বন্ধ করে জয়ের দিকে ঘুরে বসে মিষ্টি করে হেসে শশী বলল, সত্যি তো বড় ভুল হয়ে গেল। বাড়িতে এমন জোয়ান শক্ত সামর্থ্য একটা ছেলে থাকতে ওনার মতো আধবড় লোককে বিয়ে করা আমার মোটেও ঠিক হয়নি। সত্যি এখন আফসোস হচ্ছে আমার। শশীর কথায় জয় বেশ আনন্দিত হলো। ভেতরে ভেতরে ভাব বেড়ে গেল। বাম হাত সামনে থেকে ছোট করে কাটা চুলের উপর দিয়ে নিয়ে পেছনে টানলো। অতঃপর ভাব নিয়ে বলল, কিন্তু কি আর করা যাবে বলো, বিয়ে তো হয়েই গেছে। এখন তুমি ভাইয়ার বউ হয়ে গেছো। সত্যি আমাকে পেয়েও হারালে। তবে বড় ভাইয়া অনেক হ্যান্ডসাম, যদিও আমার থেকে একটু কম, তবে বডি আমার থেকেও বেশি। ভাবছি বড় হলে বড় ভাইয়ার মতো বডি বানাবো, আর মেজো ভাইয়ার মতো ছবি আঁকা শিখবো। আরে বাবা, এত কিছু? তাহলে তো অনেক মেহনত করতে হবে, সাথে পড়াশোনাটাও করতে হবে। শশীর এই কথায় জয় বেশ বিরক্ত হলো। রুমের ভিতর গিয়ে বিছানায় বসে বলল, উফ, ভাইয়ার মতো তুমিও শুধু পড়ার কথা বলো। আমি আরও আসলাম তোমার সাথে গল্প করতে। শশী উঠে দাঁড়িয়ে রুমের মধ্যে গেল। বইটা টেবিলে রেখে জয়ের পাশে বসে কিছু বলবে, তখনই নিচ থেকে শাহানারা শশীকে ডাকলো। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার আগে বেরিয়ে পড়ল সমুদ্র। বাড়িতে কাউকে কিছুই জানায়নি, শুধু শাহানারাকে ফোন করে বলেছিল ফিরতে রাত হতে পারে। মাঝ রাস্তায় গিয়ে ইমরানকেও সাথে নিয়েছিল। শহরের ইট সিমেন্টের দালান পেরিয়ে গ্রামের ভাঙা ভাঙা রাস্তায় আসতেই রাত হয়ে গেল। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ইমরানকে বলল গাড়িতে বসে থাকতে। কথা মতো ইমরানও চোখ কান খোলা রেখে গাড়িতে বসে থাকলো। সমুদ্র শশীকে ফোন করে বলে দেওয়ার পরে কথা মতো ক্লাব ঘরের দিকে গেল। তবে গ্রামে ঢুকেই ওরা আগে শাহিনের খোঁজ নিয়েছে, তবে শাহিনকে পায়নি। তারপর সমুদ্র ভাবলো এসেছে যখন শশীর সাথে দেখা করেই যাক। এই মনোভাব নিয়ে ক্লাব ঘরের ওখানে যেতে ভিতর থেকে কারো কথোপকথন শুনতে পেল। সমুদ্র নিঃশব্দে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে শুনতে লাগলো ভিতরে কারা কথা বলছে আর কি কথা বলছে। আব্বা, তুমি এখানে আসছো কেন? ছেলের কথায় বেশ বিরক্ত হলো চেয়ারম্যান। রাগ চেপে থেকে দাঁতে দাঁত চেপে বলল, তো আসবো না? তুই জানিস সমুদ্র তোকে খুঁজতে এখানে এসেছে। আমার লোক ওর গাড়ি মোড়ের মাথায় দেখেছে, আর তুই এখানে বসে আছিস। মালবিকা আমাদের বলেছে সাবধানে থাকতে, আর সমুদ্র যদি একবার জানতে পারে মালবিকার সাথে আমরাও জড়িত, তাহলে কি হবে বুঝতে পারছিস? আরে আব্বা, তুমি চিন্তা করো না তো। আম্মা আমায় বলেছে এখানে লুকাতে, তাই তো আমি এখানে এসেছি। আর তুমি এখন বাড়িতে যাও, আম্মা যদি জানে তাহলে ডেকে যাবে। তুই আর তোর ওই আম্মা কি করছিস বলতো? আমারই ভুল হয়েছে। ওই মালবিকাকে বিয়ে করে এখন প্রতিটা মেয়েকে ভয়ে থাকতে হয়, না জানি কখন পুলিশের কাছে ধরা পড়ে যায়। এখন তো আবার ওই সমুদ্র ওর সাথে যোগ হয়েছে। আচ্ছা শোন, তুই সাবধানে থাকিস, আমি এখন যাচ্ছি। মালবিকা ফোন দিয়ে বলল গ্রামের রাস্তা দিয়ে নাকি নতুন মাল আসবে। শহরে ঢোকার মুখে পুলিশ পাহারাই, এজন্য আমাকে যেতে হবে। গ্রাম থেকে গাড়ি ফের করতে হবে। তুই থাক। কথাটা শেষ করে গামছাটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল চেয়ারম্যান। ওনার বেরোনোর আভাস পেয়ে সমুদ্র পাশে সরে গেল। দরজা তখন হালকা ফাঁকা। ফাঁকা দিয়ে সাবধানে উকি দিতে সমুদ্র শাহিনকে দেখলো। শাহিন ফোন বের করে কাউকে কল দিল। হে আম্মা, সব আপনার কথা মতোই হচ্ছে। কি করতে হবে সেটা মনে আছে তো? একদম সব মনে আছে আম্মা। সমুদ্রের কাছে আমার ইচ্ছে করে ধরা দিতে হবে। তারপর সমুদ্র যখন আমার ধরবে, আমি তখন না জানার অভিনয় করব। আর সমুদ্র আমাকে ছেড়ে দেওয়ার পর আমি আমার মতো নিজের কাজ করব। আর ও নিশ্চয়ই আমার উপর নজর রাখার জন্য কাউকে বলবে। আমি সমুদ্রের পুরো ধ্যান আমার উপর রাখবো, আর আপনি শিফাকে আপনার কাজ করবেন। তাই তো আম্মা, নাকি কোনো ভুল আছে? সবই ঠিক আছে। আর তোমাকে না এত কথা বলতে না করেছি, জানো না দেয়ালেরও কান আছে। আরে আমার চিন্তা নাই, এখন এখানে কেউ আসবে না। আর শুনলাম সমুদ্র নাকি আমারে খোঁজার জন্য গ্রামে আসছে। মোড়ের মাথায় ওর গাড়ি দাঁড় করানো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। কথা শেষ করে শাহিন ফোন কেটে দিল। পুরো কথা শোনার পর সমুদ্র ক্লাব ঘর থেকে সরে এলো। ঠোঁটের কোণে তখন বাঁকা হাসি। ঘাড় কাত করে বা হাতে ঘাড় ডলতে ডলতে সমুদ্র বলল, তো এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, আমি যেমন অজানা ছিলাম তেমনই থাকি। কথাটা বলে সমুদ্র পকেট থেকে নিজের ফোন বের করে ইমরানকে কল দিল। ধূপধাপ পা ফেলে সামনে যেতে যেতে বেশ জোরে জোরেই বলল, হ্যাঁ ইমরান শোনো, তুমি চোখ কান খোলা রেখো। যে করেই হোক ওই শাহিনকে ধরতে হবে। ওকে ধরলে ওই মহিলার পরবর্তী প্ল্যানটা কি সেটা জানতে পারবো। আমি শশীর সাথে দেখা করে আসছি, ওকে? কথা শেষ করে সমুদ্র ফোন কেটে পকেটে রাখলো। ও জানে শাহিন ওর সব কথা শুনেছে।
শাহিন সমুদ্রের গলার আওয়াজ পেলে প্ল্যান মতো ঘরের মধ্যে থেকে কাশির আওয়াজ করে। সমুদ্র না জানার অভিনয় করে। কে ওখানে? কথাটা বলে ক্লাব ঘরের দরজা খুলে ভিতরে যায়। তারপর ওখানে শাহিনকে হঠাৎ দেখার মতো চমকানোর ভাব করে ওকে ধরে। শাহিনও ভয় পাওয়ার অভিনয় করলে সমুদ্র ওকে ওখানেই বেঁধে শশীর সাথে দেখা করতে চায়। এতক্ষণ বসে বসে সবটা ভাবছিল সমুদ্র। খানিক সময় পর নিজেই এই বলল, ইমরানের কথা অনুযায়ী ওই মহিলা এখন বাংলাদেশে নেই, তাহলে উনি কোথায় যেতে পারে? আর ওনার পরবর্তী প্ল্যানটাই বা কি? সাবধানে থাকতে হবে। কথাগুলো ভেবে সমুদ্র নিজের ছোট ফোনটা বের করলো। অতঃপর কাউকে কল দিয়ে বলল, হ্যাঁ, আপনাকে একটা কাজ করতে হবে। কালকে ওসমান ভাই পাকিস্তানের সবচেয়ে বড় টেরোরিস্ট, যাকে পুলিশের পুরো টিম, আর্মি সবাই খুঁজছে। আর আমি কিনা তারই সামনে দাঁড়িয়ে নিজেকে খুব লাকি মনে হচ্ছে। মালবিকার কথা শুনে সামনের লোকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে ওর সামনে এসে দাঁড়ালো। বাঁকা চোখে মালবিকাকে একবার পরখ করে নিল। তারপর মালবিকার উদ্দেশ্যে বলল, বাংলাদেশের মালবিকা মির্জা হঠাৎ আমার আস্তানায় কি এমন দরকার পড়লো শুনি? এতদিন ফোনেই সবকিছু হচ্ছিল, ভাবলাম এবার সামনাসামনি কিছু কথা বলি, কিন্তু আপনার এখানে আসা তো অনেক কঠিন। মালবিকার কথা শুনে বিকট শব্দে হাসতে লাগলো ওসমান। পিছনে সরে গিয়ে টেবিলের উপর থেকে একটা ছোট বোতল হাতে নিয়ে ড্রপারে করে তরল জাতীয় কিছু তুলল। অতঃপর বাম চোখের উপর থেকে কালো পট্টিটা সরিয়ে গুনে গুনে 3 ফোঁটা ঔষধ সেখানে নিয়ে পুনরায় আগের জায়গায় বোতলটা রাখতে রাখতে বলল, কি মনে হয় ওসমানের সন্ধান পাওয়া এতই সোজা? এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি চেয়েছি বলেই আপনি এইখানে আসতে পেরেছেন। চোখের উপর থেকে কালো পট্টিটা সরাতে কাটা চোখটা বেরিয়ে আসলো। সেটা দেখেই গায়ের মধ্যে কেমন একটা করে উঠলো মালবিকার। তবে সেটা পাত্তা না দিয়ে বলল, তাহলে কাজের কথায় আসা যাক। হ্যাঁ চলুন তাহলে বসে কথা বলি। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে শশী। সমুদ্রের সাথে কথা হয়নি, আজকেও মনটা ভীষণই খারাপ। তখনই জামশেদ আসলো, বলল শশীকে অনেক দিন দেখেনি, এজন্য ওকে নিয়ে যাবে। আর সমুদ্র এখানে নেই, তাই কয়েকদিন গ্রামে থেকে আসলে ভালো লাগতো। কিন্তু শশীর যাওয়ার একদম ইচ্ছে নেই। এখানে সমুদ্র না থাকলেও স্মৃতি আছে, যা সমুদ্রের অভাব পূরণ না করতে পারলেও কিছুটা শান্তি দেয়। আর ওখানে সেটাও নেই। আবার সমুদ্রকে না বলে কিভাবে যাবেও? কিন্তু বাবা শাশুড়ির কথার উপর কোনো কথা বলতে পারল না। অগত্যা ব্যাগ গুছিয়ে যেতেই হলো। তবে জয় এর পরীক্ষা শেষ হলে শাহানারাও যাবে, গিয়ে কয়েকদিন থেকে শশীকে নিয়ে আবার ফিরে আসবে। এসব ভাবতে ভাবতে শশী ফোন বের করে ওয়ালপেপারে থাকা সমুদ্রের ছবির দিকে তাকিয়ে বলল, আপনি কোথায় সমুদ্র? কবে আসবেন? আর কতদিন? এত দূরত্ব সহ্য করা সত্যি বড় কঠিন। আসলে তুমি করতে চাইছোটা কি? তোমার প্ল্যানটা কি? খুব সহজ, একটা নিবিড় পরিকল্পনা, অতঃপর ভুম। কথাটা বলে মালবিকা বাঁকা হাসলো, সাথে ওসমানও। হাতের মদের গ্লাসটা টেবিলের উপরে রেখে চেয়ারে হেলান দিয়ে বলল ওসমান, এত পরিকল্পনা কেন? ওর বাপ চাচার মতো ওকে উড়িয়ে দাও, কাহিনী খতম। না, ওকে এতটা হালকাভাবে নিও না। আসলে বাঘের বাচ্চা তো, তাই বাপ কাকার থেকেও একটু বেশি চালাক হয়েছে। চতুর বুদ্ধি ওর। আমাদের একটা ভুলের পদক্ষেপ পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। তাহলে তুমি আমাকে কি করতে বলছো? বলবো, সব বলবো, তবে এখন নয়, সঠিক সময়ে। তোমাকে শুধু সবসময় প্রস্তুত থাকতে হবে। সে না হয় থামলাম, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? ওসমান এর কথায় মালবিকা পাকা হেসে বসা থেকে উঠে দাঁড়ালো। চেয়ারের হাতলে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে ওসমানের দিকে তাকিয়ে বলল, তোমার যেটা চাই সেটা তুমি কাজ শেষে ঠিক পেয়ে যাবে। কথাটা বলে মালবিকা ওসমানের দিকে তাকালো। ঝুঁকে থাকায় ওর বুকের খাঁজটা দৃশ্যমান, আর সেখানেই তাকিয়ে আছে ওসমান। মালবিকা সেই দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তবে টাকার সাথে সাথে তোমার জন্য আমি আরো একটা স্পেশাল জিনিস রেখেছি। কি সেটা? মালবিকা টি টেবিলের উপর থেকে নিজের ফোনটা তুলে নিল। কিছুক্ষণ ফোনে কিছু একটা করে পুনরায় ফোনটা টি টেবিলে রেখে ওসমানের দিকে সরিয়ে দিয়ে বলল, এটা তোমার। ওসমান মালবিকার ফোনটা হাতে তুলে নিয়ে চোখের সামনে ধরতেই চোখ মুখ জলজল করে উঠল। কেমন লোলুপ দৃষ্টিতে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে ফোনের স্ক্রিনটা আলতো করে স্পর্শ করলো। সেদিকে তাকিয়ে থেকে মালবিকাকে বলল, তোমার ডিল পাক্কা, কিন্তু এটাকে আমার চাই। ফোনেই যদি এতটা মোহনীয় হয়, তাহলে সামনাসামনি কতটা সুন্দর। ওসমানের হাত থেকে এক টানে ফোনটা নিজের কাছে নিল মালবিকা। অতঃপর সেও ফোনের দিকে তাকিয়ে বলল, শশী সমুদ্রের একমাত্র দুর্বলতা ওর স্ত্রী।
কিন্তু এটাকে পেতে হলে তোমায় আগে সমুদ্র পার করতে হবে। আকাশে চাঁদ স্পর্শ করতে গেলে যেমন তোমাকে হাজার হাজার মাইল আলোকবর্ষ পার করতে হবে, তেমনি এই চাঁদকে পেতেও তোমার বিশাল এক সমুদ্র পার করতে হবে। তারপরেও যদি সমুদ্রটা হয় ভীষণ উত্তাল। মালবিকার কথা শুনে ওসমান বাঁকা হেসে বলল, গোলাপ ছিঁড়তে গেলে তো কাঁটাকে আগে উপড়ে ফেলতে হয়। মিষ্টি জিনিস পেতে একটু না হয় ছালের সম্মুখীন হলাম, আর তাছাড়া অনায়াসে কোনো কিছু পেলে আমারও ভালো লাগে না। সমুদ্র যতই উত্তাল আর গভীরতা হোক না কেন, সেটা পেরিয়ে এই চাঁদকে আমি কলঙ্কিনী করবই, কারণ চাঁদ কলঙ্কিত না হলে মানায় না। নিজের কাজ শেষ করে অনেক আগে রুমে চলে এসেছে রৌদ্র। রুমে ঢুকে আলো জ্বালিয়ে ভেতরে গেল। সামনের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে পাতলা কাপড়টা সরিয়ে দিতে ভেতর থেকে শশীর ছবিটা বেরিয়ে আসলো, যেটা রৌদ্র অনেক ভালোবেসে এঁকেছিল। বা হাতটা বাড়িয়ে ছবিটা ছুতে গিয়ে হাত মুঠো করে আবারও ফিরিয়ে নিল। শশীর হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে ছোঁয়ার অধিকার এখন আর আমার নেই। তুমি কত নিষ্ঠুর গো, আমার ভিতরটা জ্বালিয়ে কি সুন্দর করে হাসতেছ। এই তোমার একটু কষ্ট হয় না? এইভাবে আমাকে ঝরিয়ে কি সুখ পাচ্ছ? তুমি মেয়ে, সত্যি মেয়ে, তুমি নির্দয়, হৃদয়হীনা। একপাক্ষিক ভালোবাসায় কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। এত কষ্ট না পেয়ে কেন ভুলে যাচ্ছ না তাকে? কেন এভাবে নিজেকে তিলে তিলে শেষ করছো? কারো কথার আওয়াজ শুনে রৌদ্র পিছনে তাকালো। লিজা দরজায় দাঁড়িয়ে আছে। রৌদ্র ও বৃদ্ধা আঙ্গুলে নিজের অবাধ্য চোখের পানিটা মুছে নিষ্প্রাণ হাসি দিয়ে লিজার দিকে এগিয়ে গিয়ে বলল, আরে তুমি এই সময় কি মনে করে? কেন বন্ধুর বাসায় আসতে পারি না বুঝি? পারবে না কেন? অবশ্যই পারবে। আর এখানে আসা সবচেয়ে বেশি তোমার অধিকার আছে। প্রথম যখন এখানে এই অচেনা শহরে এসেছিলাম, তখন তো তুমিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তোমার চোখে এই অচেনা শহরের সাথে পরিচয় করিয়েছ। রৌদ্রর কথা শুনে লিজা দরজা ছেড়ে ভিতরে এসে বেডে বসে বলল, ওহ প্লিজ, এইসব কথা বলো না তো। এসব শুনতে ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলো কি খাবে? কিচ্ছু খাবো না আমি। এটা বলো, জোসেফের সাথে তোমার কথা হয়েছে? লিজার কথায় রৌদ্র লিজার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আগের ন্যায় শশীর ছবিটায় পাতলা কাপড়টা দিতে দিতে ভাবল, ও জানে লিজা জোসেফকে পছন্দ করে। প্রথম যেদিন জোসেফের সাথে লিজাকে পরিচয় করিয়ে দিয়েছে, সেদিনই লিজার চোখে জোসেফের জন্য কিছু একটা দেখেছিল। প্রেমিক তো, তাই অন্য কারো মনের কথা চোখের দ্বারা পড়ে ফেলতে পারে। কিন্তু জোসেফ ওর মনে লিজার জন্য তেমন কিছুই দেখেনি, শুধু সাধারণ আর সবার মতোই নিয়েছে লিজাকে। হয়তো লিজার অবস্থাও খুব শীঘ্রই তার মতোই হবে। কিন্তু আফসোসের বিষয় হলো এটাই যে রৌদ্র চেয়েও কিছু করতে পারবে না। ও কিভাবে লিজাকে বলবে? লিজা, তুমি জোসেফকে ভালোবাসা বন্ধ করে দাও। বিছানার উপর শশীর ফোনটা সমানে বেজে চলেছে, কিন্তু ধরার নামগন্ধ নেই। বাজতে বাজতে বন্ধ হয়ে গেলে পুনরায় আবারও বেজে উঠছে। জোনাকি কোনো একটা কাজে রুমে এসেছিল। শশীর ফোনটা এভাবে বাজতে দেখে হাতে নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। শশী তখন উঠানে পেতে রাখা বাঁশের চড়াটার উপর বসে পিঠা খেতে ব্যস্ত। শীতের সকাল সকাল বললে ভুল হবে, বেশ বেলা হয়েছে, কিন্তু কুয়াশার কারণে সূর্যের টিকিটাও দেখা যাচ্ছে না। এই জন্য আপাতত রোদেরও কোনো হদিস নেই। রান্নাঘরে পারভিন, শাহানারা সহ সবাই গল্প করছে আর পিঠা বানাচ্ছে। শশী নিজের সোয়েটার আরেকটু টেনে গলা ঢেকে সামনে বসা জয়ের টুপিটা টেনে কান ঢাকতে ঢাকতে বলল, আরে এভাবে কান বের করে রেখেছো কেন জয়? ঠান্ডা লাগবে তো। শশীর কথায় জয়ের তেমন কোনো হেলদোল দেখা গেল না। সে এখন পিঠা খেতে ব্যস্ত। বা হাতে লাল হওয়া নাকটা ডলে আবারও খেতে শুরু করলো। 2 দিন আগেই ও শাহানারার সাথে এখানে এসেছে। শহরের তুলনায় গ্রামে একটু বেশি শীত, এই জন্যে আসতে না আসতেই ঠান্ডা লেগে গেছে। শশী জয়ের থেকে সরে একটা পিঠা নিয়ে কামড় দিতেই জোনাকি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই আপা, তোর ফোন বাজতেছে সেই কখন থেকে, আমি না গেলে তো ঠিকই পেতাম না। জোনাকির কথা শুনে শশী তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখে সমুদ্র কল দিয়েছে। শশী হাতের পিঠাটা রেখে ফোনটা রিসিভ করে কানে চেপে বলল, একটু দাঁড়ান। কথাটা বলে চড়ার থেকে নেমে স্যান্ডেল পায়ে দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। জোনাকি শশীর জায়গায় বসতে বসতে জয়ের দিকে তাকিয়ে বলল, এই তোমার নাক এত লাল কেন? কেউ ঘুষি মেরেছে বুঝি? তুমি সত্যি বোকা। আরে কারো সাহস আছে নাকি আমাকে মারার? আসলে আমার ঠান্ডা লেগেছে তো, তাই এমন লাল হয়েছে। জয়ের কথায় জোনাকি নিজের নাকে হাত রেখে আবারও জয়ের দিকে তাকিয়ে বলল, ঠান্ডা তো আমারও লাগে, কই আমার নাক তো আমার লাল হয় না।
তোমার নাক লাল হবে কেন? আসলে তুমি কালো তো, এই জন্য তোমার নাক লাল হয় না। আর আমি ফর্সা তো, এই জন্য একটু ধরলেই আমার নাক লাল হয়ে যায়। জয়ের কথায় জোনাকি ভীষণ রাগ হলো। ছেলেটা ওকে কালো বলেছে এই জন্যে। কই আর সবাই তোকে কালো বলে না? ওর মাও তো বলে শশী লাল ফর্সা, জোনাকি উজ্জ্বল শ্যামবর্ণ, শশীর থেকে সুন্দর। শুধু ফর্সা হলেই সুন্দর হয় নাকি? জয় জোনাকির দিকে তাকিয়ে দেখে জোনাকি রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। জয়ের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। জোনাকির দিকে তাকিয়ে বলল, তবে তুমি যদি চাও আমি তোমার নাক কিন্তু লাল করে দিতে পারি। সত্যি? কিন্তু কিভাবে? ম্যাজিক করে। জয়ের কথা এবার জোনাকি মুখ বাঁকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।